স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। গাইবান্ধার পলাশবাড়িতে জ্বালানি তেলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোটরসাইকেল চালকরা। এ বিষয়ে জানাতে গাইবান্ধার থেকে যুক্ত আছেন সহকর্মী আতর রহমান রানা। সড়ক অবরোধ কি এখনো চলছে, আর বিক্ষোভকারীরা কি বলছেন সেখানের বর্তমান চিত্র আমাদের জানাবেন। জি আসিফ, আপনাকে ধন্যবাদ। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি গাইবান্ধা পলাশবাড়ি যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশে গাইবান্ধা বাস স্ট্যান্ডে অবস্থিত আর রহমান ফিলিং স্টেশন। একটু আগেই কিন্তু এখানে জ্বালানি তেলের দাবিতে কিন্তু যারা গ্রাহক রয়েছেন, বাইকার রয়েছেন, তারা কিন্তু গাইবান্ধা পলাশবাড়ি যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিন্তু অবরোধ করে রেখেছিল। তো এই অবরোধ করার পূর্ব মুহূর্তে কিন্তু জেলা প্রশাসনের আশ্বাসে কিন্তু তারা আসলে অবরোধটি তুলে নেয়। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে গাইবান্ধা বাস স্ট্যান্ডে যে আর রহমান ফিলিং স্টেশনটি রয়েছে এই স্টেশনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল রয়েছে। তেল থাকার পরে কিন্তু এই ফিলিং স্টেশনের মালিকরা আসলে গ্রাহকদের তেল না দেওয়ার কারণে কিন্তু গ্রাহকরা এই রাস্তাটি অবরোধ করেছিল। মূলত ফিলিং স্টেশনের মালিকরা যেটি আসলে বলছে যে তাদের আসলে ফিলিং স্টেশনে আসলে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কিন্তু তারা কিন্তু এই জ্বালানি তেল দিতে আসলে পারছে না। পরবর্তীতে কিন্তু এখানকার যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু উত্তেজিত হয়ে কিন্তু এই রাস্তাটি আসলে অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসিলেন সদরের যিনি এসিলেন রয়েছেন তাকে এখানে পাঠানো হলে এবং যে ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়েছে ফিলিং স্টেশনগুলোতে, এসিলেন এবং ট্যাগ অফিসার এখানে উপস্থিত হয়ে কিন্তু গ্রাহকদের, বাইকারদের কিন্তু আশ্বাস প্রদান করে 1 ঘন্টার একটি সময় নির্ধারণ করে দেয় যে এই 1 ঘন্টার মধ্যে যদি ফিলিং স্টেশনের এই যান্ত্রিক ত্রুটি আসলে সমাধান করে আসলে বাইকারদের তেল দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতির ফলে কিন্তু বাইকাররা রাস্তা অবরোধ আসলে তুলে নেয়। তো এই ছিল আমার কাছ থেকে গাইবান্ধা পলাশবাড়ি মহাসড়কে রাস্তা অবরোধের সর্বশেষ তথ্য। জি, আতর রহমান রানা ছিলেন গাইবান্ধা থেকে। দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার সংসদে তিনি এই কথা জানান। এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। 2,08,000 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এই ধরনের অপকর্মের রোধে জনগণের স্বার্থে রক্ষার্থে আগামী প্রশাসনের প্রয়োজনে আরও কঠোর হতে দ্বিধাবোধ করবে না। এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটিন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 মেট্রিক টন পাওয়া যাবে। দর্শক, এবারে জানবো ঢাকার পরিস্থিতি। বিজয় সরণি এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ এনি। বিজয় সরণির আপনি যে পাম্পটিতে আছেন সেখানে প্রতিদিনই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। আজও কি একই অবস্থা? আমাদের বর্তমান অবস্থা জানান। জি, আজকেও যথারীতি সেই একই অবস্থা আমরা দেখেছি। জাহাঙ্গীর গেট থেকে শুরু হয়ে বিজয় সরণি পর্যন্ত দীর্ঘ লাইনটি রয়েছে। এই লাইনে যারা আছেন, গাড়ি চালক যারা আছেন, মোটরসাইকেল আরোহী যারা আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু এই আশপাশের এলাকার নেই। তারা এসেছেন, কেউ মিরপুর 12 থেকে এসেছেন, কেউ 300 ফিট থেকে এসেছেন, কেউ উত্তরা থেকে এসেছেন। কারণ ওই সমস্ত এলাকায় এখন পর্যন্ত যে তেল সরবরাহ, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি সেটি বন্ধ রয়েছে। ওই এলাকার কোনো পাম্প থেকেই তেল তারা পাচ্ছেন না। এজন্য বাধ্য হয়ে তাদের বিজয় সরণি আসতে হয়েছে তেল নিতে। তো আপনাদের দেখাতে চাই এরকম যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো যে কোত্থেকে এসেছেন, এখানে তাদেরকে আসলে কেন আসতে চেয়েছে এবং কী রকম ভোগান্তিতে শিকার হয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন এবং কয়টা থেকে এই লাইন ধরে আছেন? আমি আসছি উত্তরা থেকে। আমি 6:20 লাইনে দাঁড়াইছি। আমি উত্তরাতে কয়েকটা পেট্রোল পাম্পে গেছি, আমি তেল দেখি এখানে নাই, এই জন্য এদিকে আসছে, দেখি এখানে তেল দিচ্ছে। আপনারা যেটি শুনছিলেন যে তেল সরবরাহ, আমি যে ফিলিং স্টেশনে আছি সেই স্টেশনে মূলত নিরবিচ্ছিন্নভাবে এখন পর্যন্ত তেল সরবরাহ করতে পারছেন তারা আছেন ট্রাস্ট ফিলিং স্টেশনে। আর গাড়ি চালকদের সাথেও কথা বলেছে, তারাও যে কথাগুলি বলেছেন, কেউ ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন, কেউ বা আরও আগে ভোরের আলো ফোটার আগেই তারা এসেছেন, লাইন ধরেছেন। কারণ লাইনে আগে থাকলে তাহলে একটু আগের তেল পাওয়া
পাওয়া যায়। আর এই পাম্পটিতে একসাথে 6 থেকে 8টি গাড়িতে তেল সরবরাহ করা যায় এবং 2-3টি মোটরসাইকেলে তেল সরবরাহ করা যায়। এজন্য বেশিরভাগ দূরে হলেও অন্যান্য এলাকা থেকে এই ফিলিং স্টেশনে আসেন তেল সরবরাহ করতে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর মধ্যে তেল যারা অবৈধভাবে মজুত করেছেন তাদের রুখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে। যেরকম বিভিন্ন বাহিনী তদারকি করছেন, মনিটরিং করছেন কোথাও অবৈধ মজুত করা আছে কিনা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা দেখেছি বিজিবির পক্ষ থেকে অভিযান চালিয়ে ঢাকার বাইরে গাজীপুর থেকে বেশ প্রায় 30,000 লিটারের বেশি অকটেন যেটি ছিল তারা অবৈধভাবে মজুত করে যারা রেখেছিলেন সেই অবৈধ মজুত করার যে স্থান সেখান থেকে তারা সেটা উদ্ধার করেছেন। এবং সরকার পক্ষ থেকে বলা হয়েছে তেল আছে এবং সংকট নেই, কিন্তু আমরা যে এখানে এসেছি তেলের জন্য যারা আছে, যারা চালকরা যেটা বলছেন তারা আসলে ভোগান্তিতেই আছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। জি, বিজয় সরণি থেকে ছিলেন দিলশাদ আইনি। ফেব্রুয়ারি মাস থেকে রাজধানী সহ সারা দেশে শিশুদের হামে আক্রান্তের হার বেড়েছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এরই মধ্যে 22 শিশু মারা গেছে। চিকিৎসাধীন শিশুর সংখ্যা 6 শতাধিক। অপুষ্টি, দরিদ্রতা ও টিকা কার্যক্রম থেকে বাদ পড়াই এর অন্যতম কারণ বলে জানান বিশেষজ্ঞরা। পুরো শরীর জুড়ে লাল লাল ছোট ছোট দানা, ফুসকুড়ি, উচ্চমাত্রার জ্বর, কাশি, লাল চোখ এবং নাক দিয়ে পানি পড়া এমন উপসর্গ নিয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এগুলো হামের উপসর্গ। হাম মূলত রুবেলা নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। রুবেলা ভাইরাস শ্বাসনালী দিয়ে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। ফলে হামে আক্রান্ত শিশু অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, দোহার এবং ঢাকার বাইরে নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, জামালপুর, শরীয়তপুর ও মাদারীপুর সহ বিভিন্ন জেলা থেকে রোগীরা এই হাসপাতালে ভর্তি হয়েছে। ওর প্রথমে ঠান্ডা জ্বর, কাশি ছিল, অবস্থা আরও খারাপ হচ্ছে। তখন ঢাকা মেডিকেলে রেফার করতে শ্যামলীতে, তো ওখানে শিশু রাখে নাই, পরে আবার এই জায়গায় রেফার করছে। ডিএনসিসি নিয়ে আসছি, ওনারা বলতেছে ওর নাকি হাম, তো এখানে নিয়ে আসার পরে ভর্তি করাই গেছে, কালকে আসছি আমরা। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগের বয়স 3 থেকে 10 মাস। যারা মারা গেছে তাদের হাম ছাড়াও কিডনি জটিলতা, শ্বাসতন্ত্রের রোগ ও হৃদরোগ সহ নানা জটিলতা ছিল। কোনো পেশেন্টই শুধু হামের জন্য মারা গেছে এরকম নয়, হাম সাথে হামের জটিলতা। তিনি জানান শীতের পর এই সময়ে হামের মতো ছোঁয়াচে রোগ এমনিতেই বেড়ে যায়, তবে অনেক শিশু হামের টিকা না নেয়ার ফলে সংক্রমণ বেড়েছে। অনেকগুলো বাচ্চা পেয়েছি যারা ভ্যাকসিন দেওয়ার বয়স হয়েছিল কিন্তু তারা ভ্যাকসিন গ্রহণ করেনি। কারণ হচ্ছে যে কোনো মা বলেছে যে তারা ভুলে গিয়েছিল, আবার এমন হয়েছে যে যখন ভ্যাকসিনটা দেওয়ার কথা তখন জ্বর হয়েছিল, চিকিৎসক কিছুদিন পরে আসতে বলেছে, তারা আবার ভুলে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে ওই সময় যে সময় ভ্যাকসিনটা দেওয়ার কথা ওই সময় ওনারা হয়তো বা একটা টেম্পোরারি অভাব ছিল টিকাদান কেন্দ্রগুলোতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 9 থেকে 15 মাস বয়সী শিশুরা হামের টিকা পেলেও অন্তর্বর্তী সরকার টিকাদানের বিশেষ ক্যাম্পেইন 5ম সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে আসে। ফলে অনেকেই টিকা বঞ্চিত হয়। বিকল্প ব্যবস্থা করে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে মত দেন জনস্বাস্থ্যবিদরা। সেক্টর প্রোগ্রামটা বাদ দেওয়া যেত, কিন্তু তার একটা এক্সিট প্ল্যান দরকার ছিল যে আমরা এটা বাদ দিতে চাই। প্রথমত কেন বাদ দিলে আমাদের যে প্রোগ্রামগুলো চলছে সেগুলো কিভাবে চলবে। আমরা হয়তো অনিয়ম চাই না, নিয়ম চাই, কিন্তু পুরো পরিকল্পনাকে বাদ দিতে চাই না। উচিত ছিল আরও অনেক বিচার বিশ্লেষণ করে তার বিকল্প ব্যবস্থাটা রেডি করে তারপরে এখান থেকে সরে আসে। শুধু টিকা নয়, প্রতিরোধের ব্যবস্থা আগে নেওয়া জরুরি বলে মত দেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রশাসনের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ এই প্রণালীটি জোর করে খোলার অভিযানে নামলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। এই পরিস্থিতিতে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা। এদিকে মঙ্গলবার মধ্যরাতে তেহরান ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলার কারণে তেহরানের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। জবাবে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এছাড়া হরমুজ প্রণালীর অদূরে কেশম দ্বীপের কাছে একটি পণ্যবাহী নৌকায় হামলায় ৮ জন নিহত হয়েছেন। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বাছাই পর্ব পেরোনোর স্বপ্ন পূরণ না হলেও শেষটা রাঙাতে আত্মবিশ্বাসী দলের প্রধান কোচ। সি গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় প্রথম লেগের দেখায় বাংলাদেশ হেরেছিল ২-১ গোলে। গ্রুপে ৫ ম্যাচে একটি জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। নিয়ম রক্ষার হলেও ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শেষ করতে চাই। কঠিন হবে নিশ্চিত, কিন্তু আমাদের পয়েন্ট দরকার, কারণ শেষ 5 ম্যাচে আমাদের অর্জন 5 পয়েন্ট। সিঙ্গাপুরকে হারাতে পারলে আমাদের হবে 8 পয়েন্ট, যেটা আমাদের র্যাঙ্কিংয়েও প্রভাব ফেলবে। চুক্তি অনুযায়ী আজ শেষ হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার মেয়াদ। তার অধীনে ফুটবলের মান উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বাফুফের কর্তা ব্যক্তিরা। দলের স্বার্থেই পরিবর্তন প্রয়োজন বলে জানান তারা। ২০২২ সালে জানুয়ারিতে বাংলাদেশ অধ্যায় শুরু হ্যাভিয়ার ক্যাব্রেরার। প্রথমে তার সঙ্গে 11 মাসে চুক্তি করা হয়, এরপর আরও 2 দফা বাড়ে। এই 4 বছরে ক্যাব্রেরার মূল্যায়ন করলে হতাশাটাই বেশি ফুটে উঠবে। বাংলাদেশের কোচ হিসাবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা ক্যাব্রেরার অধীনে জাতীয় দল ম্যাচ খেলেছে 37টি। এর মধ্যে 10টিতে জয়, 10টিতে ড্র এবং 17টি হেরেছে লাল সবুজের দলটি। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বড় প্রাপ্তি 2025 সালের 18 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে 1-0 গোলের ঐতিহাসিক জয়। এই ম্যাচটি বাদ দিলে বড় দলগুলোর বিপক্ষে ক্যাব্রেরার সময়ে বাংলাদেশের জয় খুব একটা নেই। ইংল্যান্ডের আপনার প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ার, তা এখন সেই মানে কোচ তো দরকার, তাই না? তা এখন বুঝিনি তো, তাহলে এখন কোচ সেই লেভেলেরই হতে হবে। আর ক্যাব্রেরা যতটুকু আছে আমার মনে হয় তার ব্যর্থতার একটু ব্যর্থতার পালাটা একটু বেশি। আমাদের ওই চিন্তাটাই করা উচিত যে হাই প্রোফাইল কোচের আগে। ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের পতন চোখে পড়ার মতো। তার সময়ে র্যাঙ্কিংয়ে একবার 197তে গিয়ে ঠেকেছিল। আমার মনে হয় যে কোচের কাজটুকু করছেন, ওনার দায়িত্বটুকু উনি পালন করেছেন। এটা বিচারের বিষয়টুকু আগামী আপনার মিটিংয়ে সেটা পর্যালোচনা করা হবে। দলে এখন প্রবাসী বাংলাদেশিদের ছড়াছড়ি। তাদের খেলানোর কৌশল নিয়েও কোচের বিরুদ্ধে রয়েছে সমালোচনা। একটা হেড কোচ কিংবা একটা টেকনিক্যাল হেডের পারফরমেন্সে কিন্তু কথা বলে, এখানে অন্য কোনো কিছু না। কিন্তু সো পারফরমেন্স আমরা দেখি, আমরা তো আসলে এশিয়া কোয়ালিফাই করতে পারি নাই। সেটা একটা অনেক বড় ব্যর্থতা আমাদের জন্য, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমাদের ছেলেরা খুবই ভালো খেলেছে, এখন অ্যাটাকিং খেলে, এটা ইজ ভেরি গুড, পজিটিভ, বাট এন্ড রেজাল্টটা কিন্তু আমাকে দেখতে হবে। সো সেটা যদি বিবেচনা করি, ডেফিনেটলি ওনাকে রাখা হবে কি হবে না, রাখলে কতদিন রাখবে না রাখবে, কিংবা ওনাকে রিপ্লেস করা হবে কি হবে না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমি বিশ্বাস করি একটি মুখ্য ভূমিকা পালন করবে। বাংলাদেশে থাকা কিংবা না থাকা নিয়ে অবশ্য ক্যাডবেরার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।